প্রণামের সাথে উনি দায়িত্ব পালন করবেন। আমার করলে তার পরিবর্তন হবে, দুদিন আগে দুদিন পরে। সাধারণ সম্পাদক, বর্তমান সাধারণ সম্পাদক জামালপুর জেলা আইনজীবী সমিতি। আমাদের আজকের প্রধান অতিথি সেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অতীতে দেখেছি আমাদের জামালপুরে আজকে আমির সাহেবের বাড়ি দেওয়ানগঞ্জের সামন্তবাড়ি বাজার দ্বন্দ্বের সঙ্গে সুর মিলে পরবর্তী টাইমে তার সভাপতি ব্যাংকার ও আইন বিভাগের শিক্ষার্থী প্রত্যেকটা থানা থেকে পুলিশকে চলে যেতে হয়, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে পালাতে হয়, মাদ্রাসা স্কুল কমিটির সভাপতিকে পালাতে হয়, শেষ পর্যন্ত মসজিদের ইমামকে পর্যন্ত পালাতে হয়েছে। একটা দেশকে কি ধরনের পলিউট করা হলে, কতটা দূষিত করা হলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়, এটা বুঝতে হবে আমাদের। এটা যে কত বড় একটা ভ্রান্তি, এটা যে একটা নষ্ট হয়ে যাওয়া সমাজের কত বড় একটা ক্ষতি, সেটা বোঝা যায় তাদের এই সমস্ত আচরণ থেকে। আমাদের পুলিশ বাহিনী, পুলিশ হওয়ার কথা জনগণের সবচাইতে কাছের মানুষ। গোটা দুনিয়ার যে প্রান্তেই যান, বিশেষ কিছু দেশ ছাড়া পুলিশ মানেই হচ্ছে জনগণের বন্ধু। সেই পুলিশকে দেখলে মানুষ ভয়ে পালায়, কোনো না কোনো ঝামেলা আমার আসছে। সেই পুলিশ আপনাকে কোনো কারণ ছাড়া গ্রেফতার করছে, আপনাকে গুম করছে, বছরের পর বছর, 8 বছর 10 বছর গোপন কারাগারে আটকে রাখছে। অথচ আমার দেশের একটা সুপ্রিম কোর্ট আছে, একটা সংবিধান আছে, বিচার বিভাগ আছে, আইন বিভাগ আছে, কিন্তু কোনো প্রতিকার নেই। এই রাষ্ট্রটা পুরো কাঠামো ধসে পড়া অনিবার্য ছিল। এইভাবে কোনো রাষ্ট্র কাঠামো টিকে থাকতে পারে না। যদিও 1971 সালে অনেক রক্তের বিনিময়ে এই রাষ্ট্রটি স্বাধীন হয়েছিল দ্বিতীয়বারের মতো 1947 সালের পরে, সেই রাষ্ট্র 53 বছরে স্বাধীনতার সেই আকাঙ্ক্ষাও বাস্তবায়ন করতে পারেনি, তার লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং একটা নিপীড়ক সমাজে পরিণত হয়েছে। যে কারণে যেটা রাজনীতি যারা করেন তারা করতে পারেনি, এই দেশের রাজনৈতিক দল সকলেই ব্যর্থ হয়েছে। সেই সময় এই দেশের তরুণেরা, ছাত্ররা, যুবকেরা এক অভূতপূর্ব গণজাগরণের জন্ম দিয়েছিল। আপনি আবু সাইদের কথা ধরেন, যে বুকে গুলি লাগছে একের পর এক, তারপরে দুহাত বাড়িয়ে যেভাবে দাঁড়িয়েছিল, এটা যেন গোটা বাংলাদেশকে তার বুক দিয়ে আগলে রাখা। নাম না জানা অসংখ্য শহীদের কাহিনী প্রতিদিন আসছে। আমরা তার পরিবার, বিভিন্ন পরিবারকে ভিজিট করছি, আহতদেরকে হসপিটালে ভিজিট করছি। আমি এমন কয়েকজনকে পেয়েছি যার পুরো মুখমণ্ডলে 450 পেলেটস মুখে আছে, চোখ মুখে এক্সরে ফিল্মে দেখা যায় 450 গুলি আছে তার মুখে, সারা শরীরের কথা বাদই দিলাম। অনেককে পেয়েছি যাদেরকে ধরে এনে বুটের নিচে পাড়া দিয়ে ধরে তার মুখে গুলি করা হচ্ছে, তারপরে বেঁচে গেছে। অনেককে পেয়েছি তার সহপাঠীকে গুলিবিদ্ধ অবস্থায় কোলে নিয়েছে, কোলে নিয়ে পুলিশকে অনুরোধ করেছে যে আমার সহকর্মীকে আমি হসপিটালে নিতে চাই, তুমি আমাকে একটু সুযোগ দাও। পুলিশের পা ধরে বসেছিল 10 মিনিট। পুলিশ তাকে হসপিটালে তো নিতে দেয়নি, বরং আহত অবস্থায় বুকে গুলিবিদ্ধ ওই ছেলেটিকে কোলের মধ্যে রেখেই গলাতে পাড়া দিয়ে তার ঘাড়ের হাড়টাকে ভেঙে দিয়েছে। এই নিষ্ঠুরতা বাংলাদেশে হয়েছে। কারা করেছে? আমার দেশেরই মানুষ, যাদেরকে জাতিকে রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল তারা করেছে। আপনারা একটা ভাইরাল বক্তব্য দেখেছেন যে একজন পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন, একটা ভিডিও দেখিয়ে, একটা শহীদের লাশের ছবি দেখিয়ে বলছেন, স্যার একটা গুলি করলে একটাই মরে, বাকিটি যায় না। এইটাই স্যার আতঙ্কের বিষয়। মানে হচ্ছে যে তরুণেরা এই জাতিকে রক্ষার জন্য মাঠে নেমেছিল, তাদের সাহস ছিল আকাশ স্পর্শী। আপনি গুলি করে একজনকে হত্যা করেছেন, সেই ইটটা শুধু খুলে গেছে, পাশের ইটটা সরেনি, সে পাহাড়ের সমান দৃঢ়তা নিয়ে দাঁড়িয়েছিল, যে কারণে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি 2024 সালে। আমাদের প্রাণ খুলে
এই সব শহীদদের জন্য দোয়া করা উচিত, তাদের প্রতি কৃতজ্ঞতা আমাদের মাথায় কৃতজ্ঞতায় নুয়ে যাওয়া উচিত। কারণ এই সব সন্তানেরা যদি বুক দিয়ে বাংলাদেশকে আঁকড়ে না ধরতো, বাংলাদেশ কখনো যে অন্ধকার গহ্বরে পড়ে গিয়েছিল সেখান থেকে উদ্ধার হতে পারত না। আজকের এই আপনারা আপনাকে সম্বর্ধনা দিচ্ছেন, আমার কাছে এটা আনন্দের কোনো বিষয় নয়। এমন এক অপ্রীতিকর কাজের জন্য আমাকে নির্বাচিত করা হয়েছে, যেটা করার সব দিক থেকে চ্যালেঞ্জিং। একদিকে এই সব শহীদ পরিবারের কান্না, হাজার হাজার আহত যারা এখনো হসপিটালে আছে, বাড়িতে আছে, পঙ্গু হয়ে যাওয়া ছোট ছোট বাচ্চা। একটা বাচ্চার সাথে কথা বললাম সেদিন হসপিটালে, তার পাটা কেটে ফেলতে হয়েছে, কোনো ভয়ভীতি নাই। আরেকটা বাচ্চা তো স্টোরি পত্রিকাতে এসেছে, একটা হাত এই পর্যন্ত কাটা, বলেছে স্যার একটা হাত গেছে তাতে কি হয়েছে, দেশের জন্য আরেকটা তো আছে, দেশের জন্য না হয় আরেকটা যুদ্ধে যাবে। যেই জাতিতে এইরকম একজন যুবক বেঁচে থাকবে, সেই জাতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ এই দেশ কখনো পথ হারাবে না যতদিন এই ধরনের আলোকিত তরুণ এবং যুবকেরা, যাদেরকে আমরা মনে করেছিলাম যে এরা নষ্ট হয়ে গেছে, ডিজুস্ট জন্ম হয়েছে, সারাক্ষণ মোবাইল দেখে কোনো কাজ করে না, কিন্তু তারা ফিরে এসেছে। জেন জি জেনারেশন জুমার্স বলে আর কি। এই যে আমরা যখন করোনার সময় জুম দিয়ে ক্লাস হতো, জুম মিটিং এ অভ্যস্ত হয়ে গেলাম আমরা, হাইকোর্ট চললো জুম দিয়ে। এই যে একটা নতুন জেনারেশন তৈরি হলো, আমরা মনে করছি একটু অপরাধ, কোনো কাজ করার সারাক্ষণ মোবাইলে ভিডিও দেখে। তারা জুমে গোটা জাতিকে ইউনাইটেড করেছে, মিটিং করে। তাদেরকে পুলিশ ধরতেই পারেনি, বুঝতেই পারেনি কোন দিক দিয়ে সংঘটিত হয়েছে। বিজিবি এসে গুলি করেছে। আমার 3টা ছেলে গিয়েছে আন্দোলনে, বড়টা তো বারবার রাবার বুলেট খেয়েছে। তাকে আটকে রাখার জন্য একদিন তার মা তাকে দরজা বন্ধ করে আটকে রাখার চেষ্টা করেছে। সে উল্টা তার মাকে আটকে রেখে তালা দিয়ে বাইরে চলে গেছে। এবং তার সহপাঠী অনেকেই শহীদ হয়েছে, চোখের সামনে দেখেছে, গুলিবিদ্ধ লাশ দেখেছে, নাড়াচাড়া করেছে। এই যে ট্রমার মধ্য দিয়ে জাতিটা গিয়েছে, এই চ্যালেঞ্জ আমাদের সামনে আছে যে এই পরিবারগুলোর প্রতি, এই জাতির, শুধু শহীদরা নয়, 2024-এ বিগত 16 বছরে অসংখ্য মানুষ গুম হয়ে যাওয়ার যে স্টোরি আছে, অসংখ্য মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই প্রোগ্রামটা সহযোগিতা করবেন